হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, এটা বর্তমান সময়ের জন্য ভীষণ উপযোগী একটা ডিসকাশন। কারণ হচ্ছে যে আমরা আজকে যে ডিসকাশনটা করব, এটা হচ্ছে সম্পূর্ণভাবে বর্তমান সময়ে যে সমস্ত বিষয়গুলো চলছে, অর্থাৎ যেমন একদিকে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি জিওপলিটিক্যাল বিভিন্ন রকম প্রবলেমস, তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিংকে বুস্ট করতে চাইছে, বা ডোনাল্ড ট্রাম্প বা যে আমাদের ইউএসের গভর্নমেন্ট থেকে শুরু করে ইউরোপিয়ানরা তারাও বিভিন্ন রকমের সিচুয়েশনসগুলোর মধ্যে পড়ছেন, অর্থাৎ কি করে ম্যানুফ্যাকচারিংকে ডাইভার্সিফাই করা যায়। তার কারণ হচ্ছে আমরা চায়না কেন্দ্রিক ম্যানুফ্যাকচারিং দেখেছি বিগত 30 বছর ধরে, রাইট? তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অ্যাকচুয়ালি ইনভেস্টিং জগতে এবং ট্রেডিং জগতে, মেনলি ইনভেস্টিং জগতে কি ঘটছে, কিভাবে গ্লোবালি মানিটা ফ্লো হচ্ছে, নতুন কোন মার্কেট আসছে এবং আগামী দিনের জন্য আমাদের ইন্ডিয়াতে কি কি সুযোগগুলো রয়েছে, এই পুরো বিষয়টা নিয়ে একটা হোলিস্টিক আলোচনা করব। না, এটা কোনো রকম স্টকের বা ডাইরেক্ট কোনো শেয়ারের অ্যানালিসিস বা কোনো একটা শেয়ার আমি রেকমেন্ড করে দিচ্ছি, এটা কিন্তু নয়। এটা হচ্ছে হোলিস্টিক্যালি সমগ্র বহির্বিশ্বে কি ঘটনাটা ঘটছে এবং তার সাথে ইন্ডিয়া কোন জায়গায় রয়েছে এবং আগামী দিনে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কোন কোন জিনিসগুলোর দিকে নজর দেওয়া উচিত, কোন কোন সেক্টরগুলোর মধ্যে স্পেসিফিক্যালি আমাদের নজর দেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিসকাশন করব। তো টোটাল এই যে ডিসকাশনটা, এটাকে আমি দুটো পার্টে বিভক্ত করছি। আজকে আমরা গ্লোবাল মার্কেট রিলেটেড কি সিনারিওটা ঘটছে সেটা নিয়ে ডিসকাশন করব, আর আগামীকাল আমরা ইন্ডিয়ার রেসপেক্টে কি অপরচুনিটিস আসছে, তার বিহাইন্ডে কি কি র্যাশনাল রয়েছে, সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। অনেকেই আমাকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে আমি যে পিপিটিগুলো বানাই সেগুলো যেন বাংলাতে হয়, তাই আজকের ডিসকাশনের জন্য আমি মূলত বাংলার ওয়ার্ড এবং বাংলা লেটার ইউজ করব, যাতে করে আপনাদের পিপিটিটাও বুঝতে সুবিধা হয়, রাইট? তো প্রথমেই আমাদের যে ডিসকাশনটা, সেই ডিসকাশনটা হচ্ছে যে কোথায় আপনি বিনিয়োগ করবেন, ম্যানুফ্যাকচারিং, ডিফেন্স নাকি আইটি, এবং গ্লোবাল ইনভেস্টারের কি ইনসাইট রয়েছে, জিওপলিটিক্স, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং বিনিয়োগের নতুন কি মানচিত্র উঠে আসছে পুরো পৃথিবী জুড়ে, সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাশনটা করব। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি দেখি এই যে বহির্বিশ্বের যে উথাল পাথাল হচ্ছে কন্টিনিউয়াসলি, এবং লাস্ট যে 30 বছরের ইতিহাস, এই 30 বছরে আমরা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড দেখেছি, অর্থাৎ পুরো একটা গ্লোবালাইজেশনের যে যুগ ছিল সেটা সম্পূর্ণভাবে শেষ। এবং এই যে বিশ্ব অর্থনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে জিওপলিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু একটা বেশ বড় রকমের ড্রাস্টিক্যালি পরিবর্তন আনতে চলেছে। তো এই পরিবর্তনটা অ্যাকচুয়ালি তিনটে মেন ভিত্তির ওপর দাঁড়িয়ে, সেই তিনটে ভিত্তিকে নিয়ে আমরা ডিসকাশনটা করার চেষ্টা করব। এই ভিত্তির প্রথম যে বিষয়, আজকে যে মূল যে বিষয়, তার প্রথম পর্বের আমরা যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে আমেরিকান বাজার এবং এআই এর কি প্রভাব রয়েছে এবং কি করে বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে ইনভেস্টমেন্ট নিয়ে এআই কিভাবে এই জায়গাটার মধ্যে একটা আধিপত্য বিস্তার করতে চলেছে এবং কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা যারা কর্মী ছাঁটাই হচ্ছে বা সেই জায়গা থেকে কি টাইপ অফ ওয়ার্কগুলো আগামী দিনের জন্য যারা কাজকর্ম করতে চায় তাদের জন্য, অর্থাৎ যারা জব করতে চায়, কি ওরিয়েন্টেড জবগুলো আমরা আমেরিকান মার্কেটে দেখছি। এই ডিসকাশনটা সম্পূর্ণভাবে আমেরিকান মার্কেটের জন্য, এটা ইন্ডিয়ার জন্য একদমই নয়। তার কারণ হচ্ছে আমেরিকা পৃথিবীর সবথেকে বড় একটা ইকোনমি, সবথেকে বড় কনজিউমার। তো আমাদের আমেরিকান কনজিউমারের স্টাডিটা করতে হবে যে তারা কি কনজিউম করতে চাইছে, তাদের ওপর কি বার্ডেন আসছে এবং তার সাথে আগামী দিনের অপরচুনিটিতে তারা কোথায় খরচা করতে চলেছে, রাইট? কারণ সেই জায়গাগুলো থেকে আমাদের অপরচুনিটিগুলো আগামী দিনে তৈরি হবে, রাইট? এবং এর সাথে সাথে আমেরিকান ইকোনমির, আমেরিকান পলিটিক্সের এবং তার সাথে আমেরিকান ডলারের তার একটা বেশ বড় রকম প্রভাব আমরা গোটা পৃথিবীতে লক্ষ্য করছি। রিসেন্টলি আমরা অয়েল ইকোনমিতে যে মানে যুদ্ধ হলো, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমাদের আমেরিকান ইকোনমির দিকে নজরটা থাকবে। এখন আমেরিকান ইকোনমিতে তাদের যে কনজিউমার বা তাদের যারা ভোক্তা রয়েছে,
সেখানে কিন্তু মূলত তারা কিছু চাপে রয়েছে। কি চাপ? তার চাপের দুটো কারণ। একটা হচ্ছে যে তাদের যে হেলথ কেয়ার অর্থাৎ তাদের যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে সেটা $36,000 কাছাকাছি তারা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি খরচা করে। তাছাড়াও তাদের ওপর কিন্তু এই হেলথ কেয়ারের একটা বেশ বড় রকমের প্রেশার রয়েছে। আর সেকেন্ড হচ্ছে তাদের যে শিক্ষা ব্যবস্থার যে টিউশন ফি সেটা প্রত্যেক বছর কিন্তু 9 থেকে 10% করে বাড়ছে। তো এটা কিন্তু আমেরিকান যে কনজিউমার তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বেশ বড় রকমের প্রেশার তৈরি করছে। এখন এই যে প্রেশারটা তৈরি করছে এর সাথে সাথে তাদের যে ইনকাম, সেই ইনকামটা কোথা থেকে আসে না, তাদের ইনকামটা মূলত আসে জব বা এই সমস্ত জিনিসগুলো থেকেই, জব থেকেই মূলত। কিন্তু জবের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আমেরিকান ইন্ডাস্ট্রিতে, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভীষণভাবে এসছে এবং এটা আমেরিকান মানে কোম্পানিগুলোর ওপর বেশ বড় রকমের প্রভাব রয়েছে এবং তারা কিন্তু হিউজ পরিমাণে লে অফ করছে বা ছাঁটাই করছে, রাইট? ডেফিনেটলি ইন্ডিয়ান কোম্পানিও করছে, কিন্তু আমরা যেহেতু আলোচনাটা ইন্ডিয়ার রেসপেক্টে করছি, আমেরিকার রেসপেক্টে করছি, তাই আমরা এখানে আমেরিকার কথাই বলছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কোডিং, আইটি, কর্পোরেট সার্ভিসের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো মেনলি হোয়াইট কলার জব। এই জবগুলো হিউজ পরিমাণে কাট হচ্ছে। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা যদি দেখি ওরাকেল, তারা ইন্ডিয়াতে 18,000 এবং আমেরিকায় 12,000 কর্মীকে ডাইরেক্টলি ছাঁটাই করেছে। আমেরিকান বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেখানে যে পরিমাণ ছাঁটাই হচ্ছে সেই গল্পগুলো আমরা প্রত্যেক দিনই পাচ্ছি, রাইট? কিন্তু এটা একদিক থেকে দেখতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এই বিষয়টা হচ্ছে, যদিও এর বিহাইন্ডে আরও অনেক রিজন রয়েছে যেগুলো নিয়ে আমরা পরে একটা ডিসকাশন করব। তো সেই টাইপ অফ একটা প্রেশার তো রয়েছে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আমেরিকান ইকোনমিতে ব্লু কলার যে সমস্ত জবগুলো রয়েছে সেই জবগুলোর কিন্তু একটা আধিপত্য বাড়ছে। অর্থাৎ ব্লু কলার জব বলতে আমরা কি বলছি? প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এদের যে ইনকাম সেটা কিন্তু $100 থেকে $150 পার আওয়ার এরকম তারা রেট চার্জ করছে। এবং সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে তারা সাধারণত এই যে হোয়াইট কলার জব যারা করতো তাদের থেকে তারা এখন BMW 5 সিরিজ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যে জায়গাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাচ করতে পারছে না সেই জায়গাটার মধ্যে কিন্তু ইনকাম রয়েছে। তো এটা কিন্তু আমেরিকার মধ্যে জবের যে একটা শিফটিং হচ্ছে সেই শিফটিংটা দেখা যাচ্ছে। এবং এই টাইপ অফ যে ব্লু কলার জবগুলো, এই জবগুলো মূলত করতে হচ্ছে ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত মাইগ্রেন্ট লেবাররা যেত তারা গিয়ে অ্যাকচুয়ালি, বা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মাইগ্রেন্ট লেবার ইউএসএতে গিয়ে এই টাইপ অফ কাজ করতো। তো সেই টাইপ অফ যে কাজগুলো করতো সেই জবগুলো এখন আমেরিকানরা নিচ্ছে এবং যে কারণে ওখান থেকে একটা প্রেশার তো থাকছেই, যারা এই টাইপের ব্লু কলার কাজ করে প্লাস হোয়াইট কলার কাজ করে, রাইট? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমেরিকান যে কনজিউমার তাদের যেমন কনজিউমারের প্যাটার্নটা বদলাচ্ছে কারণ তাদের উপর ইনফ্লেশনারি একটা প্রেশার আসছে, তার সাথে সাথে তাদের জবের যে ধরন বা প্রকৃতি সেই প্রকৃতিটাও চেঞ্জ হচ্ছে এবং তাদের এই যে পয়সা অর্থাৎ প্রত্যেক মাসে যে স্যালারি আসে সেই স্যালারি আসার যে জবের ধরন সেটাও চেঞ্জ হচ্ছে। এখন এই চেঞ্জটা হচ্ছে আমেরিকান কনজিউমারদের চেঞ্জ। নেক্সট যে বিষয় অর্থাৎ পার্ট 2-তে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই আমেরিকান জবে চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে যেহেতু এই এআই এর সূচনা হয়েছে বা এই টাইপের সিচুয়েশনগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এবং ডিফেন্সের মধ্যে একটা কিন্তু পরিবর্তন আসছে। ওকে, কেন পরিবর্তনটা আসছে তার কারণ হচ্ছে একটা হচ্ছে চীনের ওপর যে নির্ভরতা এবং গ্লোবাল সাপ্লাই চেন, এইটাকে নতুন করে সাজাতে চাইছে বিশ্বের প্রত্যেকটা দেশ, রাইট? তো এই কারণে এই দুটো সেক্টর বা সেগমেন্টের মধ্যে একটা নতুনভাবে আমরা একটা পুনরুত্থান দেখতে পাচ্ছি, রাইট? তো এর আগে যে পৃথিবীটা আমরা দেখেছি সেই পৃথিবীটাতে মূলত যে ডিসকাশনটা হতো বা যে বিষয়টা ছিল যে এই যা কিছু উৎপন্ন হয় তাই সমস্ত কিছু উৎপন্ন হয় হচ্ছে চীনে, রাইট? গত 30 বছর ধরে এই টাইপ অফ থট প্রসেস কিন্তু আমরা দেখেছি এবং যে কোনো জিনিসই পৃথিবী ইউজ করেছে মেড ইন চায়না ম্যাক্সিমামটাই, রাইট? তো সেই জায়গাটা কিন্তু এরপরে শিফট হচ্ছে। কোথায় শিফট হচ্ছে না, এই জন্য 3টে নতুন মার্কেটের জন্ম হচ্ছে।
একটা মার্কেট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টেকনোলজি কেন্দ্রিক মার্কেট, যেটা হচ্ছে কোরিয়া এবং জাপান। তো কোরিয়া এবং জাপানিজ কোম্পানিগুলোর মধ্যে যারা টেকনোলজি ওরিয়েন্টেড হাই এন্ড কাজ করে, সেই টাইপ অফ কাজ শুরু হচ্ছে কোরিয়া এবং জাপানের মধ্যে। ইন্ডিয়ার মধ্যে ম্যানুফ্যাকচারিংয়ের কিছুটা পার্ট উঠে আসছে এবং চায়না +1 যে নীতি নিচ্ছে মানে বিভিন্ন পশ্চিমী দেশগুলো, সেখানে ইন্ডিয়ার ওপর একটা আধিপত্য আসছে। সেকেন্ড, আমেরিকা এবং ইউরোপের মধ্যে ডোমেস্টিক কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, যাতে করে তাদের লোকজন তারা নিজেরা কাজকর্মগুলো পেতে পারে, রাইট? অর্থাৎ আমরা তিনটে দিক থেকে এই জায়গা থেকে শিফটিং লক্ষ্য করছি এবং এই শিফটিংটা কিন্তু বিশ্বের এই তিনটে এরিয়ার মধ্যে ঘটছে, রাইট? তো এটাকে আমরা কি বলছি? এটাকে একটাকে বলা হচ্ছে রিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ আমেরিকা, ইউরোপ এখন তাদের যে পরিমাণ কনজিউমার হয় সেটা তার 30 to 40% নিজেদের যে ফ্রেন্ড শোরিং, অর্থাৎ তাদের বন্ধু ভাবাপন্ন যে সমস্ত দেশগুলো রয়েছে সেখান থেকে তারা সোর্স করতে চাইছে, রাইট? অর্থাৎ এক্ষেত্রে ইন্ডিয়া, কোরিয়া, জাপানের নাম উঠে আসছে চায়নার জায়গায়। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই যে জায়গাগুলো থেকে আমি সোর্স করব বলছি, সুতরাং আমাকে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের যে মানে ধারা, সেই বিনিয়োগের ধারাটা চীন থেকে কমে এখন দেখা যাচ্ছে যে কোরিয়া, জাপান এবং ইন্ডিয়ার মধ্যে আসছে। যে কারণে আমি গতকাল একটা রিপোর্ট দিয়েছিলাম যে অ্যামাজন এখানে $90 বিলিয়ন কাছাকাছি ইনভেস্টমেন্ট করতে চলেছে। আমরা গ্লোবাল এআই সেন্টারগুলোর মানে গ্লোবাল যে টেকনোলজিক্যাল জায়েন্ট রয়েছে তারা বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানির সাথে কোলাবোরেশন করে ডেটা সেন্টার আনতে চলেছে। তো এই টাইপের বিভিন্ন রকমের আমরা দেখতে পাচ্ছি যে বিষয়ে ইন্ডিয়াও কিন্তু মোটামুটি ফোকাস। আর তারপরের যেটা বিষয় সেটা হচ্ছে এআই এর ক্যাপেক্স। কিছু কিছু মানে এশিয়ান কিছু কান্ট্রি রয়েছে এবং এশিয়ান কিছু কান্ট্রির মানে কোম্পানিজ রয়েছে, যে কোম্পানিগুলোর ওপরেও কিন্তু এআই এর একটা ফোকাস রয়েছে। এটা কেবলমাত্র ওই 3-4টে আমেরিকান কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয়। তো সেই জায়গা থেকে এআই এর কেপেক্স করা হচ্ছে এশিয়ান কিছু কোম্পানির ওপর, এবং সেই কারণে কোরিয়া এবং জাপানের কিছু কোম্পানিও কিন্তু এক্ষেত্রে উঠে আসছে, রাইট? তো যে কথাটা আমি বারবার বলছিলাম যে টেকনোলজি নির্ভর যে বিষয়টা শুরু হচ্ছে, সেখানে কিন্তু সাউথ কোরিয়া এবং জাপান এরা ধীরে ধীরে নিজেদের জায়গা থেকে উঠে আসছে এবং সেক্ষেত্রে মূলত যে তিনটে সেক্টর বা সেগমেন্টের দিকে নজর রাখা হচ্ছে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেকেন্ডটা হচ্ছে ডিফেন্স, আর থার্ড হচ্ছে শিপ বিল্ডিং। ওকে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে স্যামসাং, সাই হাইনিক্স এই সমস্ত কোম্পানিগুলোর নাম নাম উল্লেখযোগ্য। তার কারণ হচ্ছে যে এই সমস্ত কোম্পানিগুলো 5 এবং 7 PE-তে ট্রেড হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এদের ওপর যে পরিমাণ এরা আগামী দিনে যে পরিমাণ টাকা অর্জন করতে চলেছে সেটা আমাদের নিফটি 50-র সূচকের যে টোটাল কোম্পানি রয়েছে তার থেকেও অনেক বেশি। সুতরাং এই জায়গাটার মধ্যে একটা গ্লোবাল ফোকাসড আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ডিফেন্স, যেমন ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তারা ইন্ডিয়াতে কিছুটা ডিফেন্সের অর্ডার তো দিচ্ছেই, তার সাথে সাথে কিছু কোরিয়ান কোম্পানিগুলো থেকে তারা প্রচুর পরিমাণে সরঞ্জাম এখান থেকে কিনছে এবং যার মেন কারণ হচ্ছে এরা 50% হচ্ছে চিপ এবং তার সাথে এরা হাফ টাইমের মধ্যে ডেলিভারিও দিয়ে দিচ্ছে। তো সেই কারণে ডিফেন্সের এই দিকটায় একটা ফোকাস রয়েছে। থার্ডলি আমরা যদি শিপ বিল্ডিং সেক্টরটার মধ্যে দেখি, সেখানে এই যে চায়নার যে বিকল্প সেটা হিসাবে আমেরিকার আধুনিকরণের জন্য তারা কোরিয়া এবং জাপানের বড় বড় যে সমস্ত কোম্পানি যেমন হুন্ডাই এই টাইপ অফ কোম্পানিগুলোর ওপর তারা অর্ডার দিতে চলেছে শিপ বিল্ডিংয়ের জন্য। তো এই তিনটে মেন সেক্টর, এই তিনটে সেক্টর যেগুলো হেভি ইঞ্জিনিয়ারিং ইউজ হয়, এই তিনটে সেক্টরের দিকে আপাতত ফোকাস রয়েছে গ্লোবাল বড় ইনভেস্টারদের, এবং তার সাথে জবের ডাইনামিক্সও ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, রাইট? এই বিষয়টা আমরা দেখলাম। এখন এর থার্ড পার্ট হচ্ছে যে ইন্ডিয়াতে তাহলে বিনিয়োগের চিত্রটা কি দাঁড়াবে এবং তার জন্য আমরা ভ্যালুয়েশন, এই যে গ্লোবালি যে ডাইনামিক্স বা গ্লোবাল যেই প্রতিযোগিতা চলছে সেটার দিকে, এবং নতুন যে গ্রোথ ইঞ্জিন তৈরি হতে চলেছে ইন্ডিয়াতে সেটা কিভাবে তৈরি হবে সেই বিষয়টা নিয়ে আমাদের থার্ড পার্টের আলোচনা। আর থার্ড পার্টের আলোচনাটা আমরা আগামীকাল করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।